আমি রিপন তালুকদার। আমি এখন থেকে আপনাদের সাথে থাকছি অ্যান্থনি মাসকারেনহাসের লেখা দ্য রেপ অব বাংলাদেশ বইটি নিয়ে। বইটির লেখক অ্যান্থনি মাসকারেনহাস একজন জন্মসূত্রে ভারতীয় এবং বসবাস সূত্রে একজন পাকিস্তানি। তিনি 1947 সালে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে যোগদান করেছিলেন এবং পাকিস্তান সংবাদ সংস্থা এপিপি এবং নিউ ইয়র্ক টাইমস সহ আরও বেশ কয়েকটি পত্রিকায় 1949 থেকে 1954 সাল পর্যন্ত সংবাদদাতা হিসেবে কাজ করেছিলেন। তিনি করাচি সহ দ্য মর্নিং নিউজ এর চিফ রিপোর্টার, পরে সহ সম্পাদক পদে 1961 সাল থেকে 1971 সালের মে মাস পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি 71-এর এপ্রিল মাসে ঢাকা সফরকালে গণহত্যার তথ্যাদি সংগ্রহ করেছিলেন এবং বিলেতে পালিয়ে গিয়ে সানডে টাইমস পত্রিকায় গণহত্যার তথ্যাদি প্রকাশ করে বিশ্ববিবেককে জাগ্রত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাছাড়া উপমহাদেশের রাজনৈতিক ঘটনাবলী অন্তরঙ্গ আলোকে প্রত্যক্ষ করে সাংবাদিকের স্বভাবসুলভ ভঙ্গিতে তা বর্ণনা করেছিলেন। দ্য রেপ অব বাংলাদেশ এই বইটি মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য গ্রন্থ। আমি আজকে থাকছি এই বইটির প্রথম যে অংশ, পাকিস্তানের দুর্বিপাকে বাংলাদেশ বা পাকিস্তানের দুর্বিপাকে পূর্ববঙ্গ। 1971 সাল 25শে মার্চ বৃহস্পতিবার বিকেল প্রায় 5টা। ঢাকা বিমানবন্দরের রাস্তায় বাবলা ও অশ্বত্থ গাছের বিকালের ছায়া দীর্ঘতর হতে শুরু করেছে। সেই সময়েই নম্বরবিহীন কালো মার্সিডিজ গাড়ি প্রেসিডেন্টের নিশান উড়িয়ে সেনাবাহিনীর গার্ডের কঠোর নিরাপত্তার মধ্যে বরফি স্টাইলের ভিআইপি টার্মিনাল ভবনের বিপরীতে শান শওকত সহ এসে দাঁড়ালো। 20 গজ দূরে ঢাকা করাচির আকাশপথ পাড়ি দেবার জন্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান প্রস্তুত হয়েই ছিল। এই সাদা ও সবুজ বর্ণের বোয়িংটিতে পূর্ণ জ্বালানি নেওয়া হয়েছে। যাত্রাপথ 6000 মাইল। দক্ষিণ ভারতের সমুদ্র বুক ধরে শ্রীলঙ্কায় উত্তরণ করে তারপর পশ্চিম পাকিস্তানের প্রবেশ পথ করাচি। বাছাই করা বৈমানিক শক্ত হাতে বিমানের প্রবেশ পথে স্বাগত জানানোর জন্যে দাঁড়িয়ে, কিন্তু তাদের জন্য অনুগৃহীত এই অনুষ্ঠানে সকলকেই অস্বাভাবিক বিষণ্ণ দেখাচ্ছিল। যে কজন উচ্চপদস্থ সামরিক অফিসার প্রেসিডেন্টকে বিদায় জানাতে এসেছিলেন তাদের গাম্ভীর্যে ছিল স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। চারিদিকে দুশ্চিন্তার তড়িৎ চাবুক ঝলসে উঠেছিল। মৌসুমি রুক্ষ বাতাস ও গুমট আবহাওয়া তাতে আরও তীব্র উত্তেজনায় প্রকাশ পেয়েছে। পাশে দাঁড়ানো এক অনুগৃহীত ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, এটাকে ছুরি চালিয়ে টুকরো টুকরো করতে পারেন। সে ভয়াল দিনে ঢাকা বিমানবন্দরকে ইউরোপীয় মিত্রবাহিনীর একটি সুরক্ষিত আগুয়ান বিমান ঘাঁটির মতো দেখাচ্ছিল। পর্যটন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী 7.5 কোটি বাঙালি অধ্যুষিত প্রাদেশিক রাজধানী ঢাকা নগরী। কিন্তু বাঙালি জনতার দৃষ্টির বাইরে আজ ঢাকা কুর্মিটোলার বিমান ঘাঁটি। কোনো বাঙালির মুখ দেখা যায়নি। পক্ষান্তরে পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর উপস্থিতি সর্বত্র। সমস্ত বিমানবন্দরটি ওরা ছেয়ে রেখেছে। বিমানবন্দরের চারপাশে চত্বরে সামরিক সেন্ট্রিগুলো বন্দুকের নল উঁচিয়ে দর্শকদের হটিয়ে দিয়েছে। বিমানবন্দরের প্রান্তের পিচ ঢাকা পথে ইতস্তত বালির বস্তা, আস্তানায় চোয়াল আটা, জওয়ানগুলো যুদ্ধের পোশাকে মেশিন গান তাক করে রয়েছে। পিছনে বিমান বাহিনীর বিধ্বংসী কামানের ক্রুগুলো বিশেষ পেশাদারি ভঙ্গিতে বসে আছে। মনে হচ্ছিল পশ্চিম পাকিস্তানি সৈনিকগুলো যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। সেদিনের বিমানবন্দরে অনুপ্রবেশকারী বা দর্শনার্থী ছিল না।
শুধু বিকালের পড়ন্ত বেলায় একমাত্র ঝাঁক ঝাঁক বাদামি ও সোনালি ডাঁশ মাছি অলসভাবে উড়তে দেখা গিয়েছিল। শুধু বিকেলের পড়ন্ত বেলায় একমাত্র বিমানবন্দরে উৎকণ্ঠাপূর্ণ আবহাওয়া ক্রমান্বয়ে লাউঞ্জ থেকে হল ঘরেও সংক্রমিত হয়ে গেল। ভবনের অভ্যন্তরে 2000 নারী পুরুষ শিশু, যাদের বেশিরভাগই ছিল অবাঙালি মেমন সম্প্রদায়ভুক্ত, অন্যরা পাঠান। আসন্ন বিপদের ভয়ে বাসায় পরা পোশাকেই পালাচ্ছে। অনেকেই অনিশ্চয়তা ও অনিদ্রায় রাত কাটাচ্ছে বিমানবন্দরের লনে। আদম সন্তানদের অবস্থিতিতে ও বিছানাপত্রের অব্যবস্থা বেশ নোংরা হয়েছে বিমানবন্দর। এমন একটা অস্বস্তিতে তারা রয়েছে তা বেশ বোঝা যাচ্ছিল। আতঙ্ক ছাড়াও এখানে খাদ্য ও পানীয় জলের সরবরাহ ছিল অপ্রতুল। প্রেসিডেন্টের আগমনের আগে হলের মধ্যে কান ঝাঁঝালো হইচই চলছিল। হাত ভর্তি টাকা নিয়ে মেমনরা ঘুষ দিয়ে বিমানের আসনের পারমিট বাগানোর ব্যস্ততা নিয়ে অসংযত বিমান অফিসারদের সঙ্গে দর কষাকষিতে ব্যস্ত হয়ে উঠেছিল। তবে তাদের দর কষাকষির প্রচেষ্টা বিফল হয়নি। এখন উচ্চ কণ্ঠে ফিসফিস আওয়াজ। বিমানের বেশ কজন কর্মী জানালায় দাঁড়িয়ে থাকা সহকর্মীদের সঙ্গে যোগ দিল। বাইরে তাকিয়ে দেখল প্রেসিডেন্টের বিদায় যাত্রা। যারা সেদিন প্রেসিডেন্টের বিদায় যাত্রা দেখেছেন তারা সেই বিদায়ী লগ্নকে কখনোই ভুলবেন না। অন্য আর সব দিক থেকে এই লগ্নটি ছিল পাকিস্তানের ইতিহাসের সমাপ্তির মোড় ফেরানোর লগ্ন। 10 দিন আগে প্রেসিডেন্ট ইয়াহিয়া ঢাকায় এসেছিলেন ফুরফুরে মেজাজ, হালকা মেজাজ নিয়ে। এখন সেখানে গভীর হতাশা, মেজাজে মলিনতার কালো ছায়া। সে ছায়া সর্বত্র, সকলের মুখে সংক্রমিত হয়েছে। আগা মোহাম্মদ ইয়াহিয়া খান আজ আর অফিসারদের সময় নষ্ট করতে চাননি। তারা তো এখন স্বদেশ বিজয়ের যুদ্ধের ময়দানে। সত্যিকার অর্থে সামরিক কায়দায় তিনি বিদায় অভিবাদন সংক্ষিপ্ত করলেন। তাছাড়া 1 মাইল দূরে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে 8 ঘন্টার দীর্ঘ বিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণের আলোচনা শেষ করে তিনি এসেছেন। সেজন্য সামরিক শুভেচ্ছা বিনিময় হলো সীমিত কজনের সঙ্গে। 2 ঊর্ধ্বতন সামরিক অফিসারদের সঙ্গে একটু ফিসফিস নিচু স্বরে কথা হলো। ফ্যাশন দুরস্ত সামরিক সালাম বিনিময় হলো। এবার প্রেসিডেন্ট ইয়াহিয়া স্বচ্ছন্দ পদক্ষেপে বিমানে প্রবেশ পথে উঠলেন এবং নির্দিষ্ট আসনে বসলেন। উড্ডীয়মান বিমানে পিআইএ এর আতিথেয়তার সুনাম রয়েছে, আর সেদিনের বিমানের আয়োজন ছিল অতুলনীয়। বিমানের দরজা বন্ধ হতে না হতেই একজন বিমানবালা বিমান উড়বার রীতি অপেক্ষা করে কচ ও সোডাসহ গ্লাস সাজিয়ে মান্যবর মেহমানের দিকে এগিয়ে গেল। ফেনায়িত গ্লাস ওষ্ঠে স্পর্শ করলেন মেহমান। কয়েক মিনিটের ব্যবধানে তিনি অনুরূপ গ্লাস গ্রহণ করতে থাকলেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ভয়াবহ আসন্ন পরীক্ষা উত্তীর্ণ হতে এ ধরনের প্রস্তুতি স্বাভাবিক। তিনি তো হাতের ঘুঁটি চেলে এসেছেন, যেন সিজার এতক্ষণে রাইবিকন অতিক্রম করছেন। 2 বছর আগে এমনই দিনে শ্যাম্পেইন শরাবে তাকে প্রস্তুত রেখেছিল। দিনটি ছিল 1969 সালের 25শে মার্চ। পাকিস্তানের বিধিলিপিতে সামরিক শাসনের আরও একটি দিনের সংযোজন। এই দিনটি জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের সর্বাধিনায়কের পদে অধিষ্ঠিত হবার উৎসবের দিন। বয়োবৃদ্ধ অসুস্থ ফিল্ড মার্শাল আইয়ুব খান তখন অনিশ্চয়তার ধ্বংসের মুখে। তাঁর 10 বছরের নিয়ন্ত্রিত গণতন্ত্র অভ্যুত্থানে রূপান্তরিত হলে তাকে পিছু হটতে বাধ্য করেছিল। সে সময়টা ছিল সরকারি
অস্বাভাবিক ও বড় বড় রচনাশৈলী সৃজিত ব্যবস্থার স্বৈরাচারী একনায়কতন্ত্রের শাসন। এই পরিস্থিতিই ছিল দেশের ইতিহাসে তখনকার মতো জানামতে সংকটজনক ঘটনা। অনন্যোপায় হয়ে আইয়ুব খান ক্ষমতার উৎস ও বিচারের শেষ আশ্রয়স্থল সামরিক বাহিনীর কাছে আবেদন জানালেন। সেনাবাহিনী যদিও এই ক্ষমতার সুসংহত করার বিষয়ে অবগত, তবু আইয়ুবের ব্যর্থতায় অসহিষ্ণু হয়ে উঠেছিল। সুতরাং বয়োবৃদ্ধ ফিল্ড মার্শাল আইয়ুব খান অপসারিত হলেন। প্রধান সেনাপতি জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান ক্ষমতায় আসনে এসে বসলেন। পাকিস্তানের সামরিক শাসন একটি শিকলে নতুন করা দৃঢ়ভাবে সংযোজিত হলো। পাকিস্তানে যেসব মৌলিক সমস্যার সমাধান না হওয়ার জন্য জাতীয় ঐক্যে চিড় ধরিয়েছিল, এই নতুন সামরিক শাসনে সেসবের কোনো সমাধান দিতে সমর্থ হননি। তবে উত্তেজনা প্রশমনে তার সামরিক সহায়তা করেছিল মাত্র। সেই সংকটকালে জেনারেল ইয়াহিয়া বেশ সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন। তার সামরিক দম্ভের তরঙ্গাঘাতে এতটুকু ভাবা গিয়েছিল যে তিনি বিক্ষুব্ধ খরস্রোতকে ওই সময়ের জন্য হলেও বাগে আনতে পেরেছিলেন। যা হোক, পাকিস্তান সামরিক শাসক চক্রের হাতে খেলার নামে ক্ষমতার রাজনীতির অবস্থিতি রয়েই গেল। 23 বছরের শোষণ ও হতাশাপূর্ব বাংলার জনতাকে আরও গণতান্ত্রিক অধিকার অর্জনের আন্দোলনে সোচ্চার করে তুলেছিল। অন্যদিকে সামরিক বাহিনী যদিও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বলে প্রাথমিকভাবে বিবেচিত হচ্ছিল, তবু বিগত 12 বছর তারা যে ক্ষমতার অংশীদার ও সিদ্ধান্ত নেবার যে অধিকার উপভোগ করে এসেছে, তা ছাড়তে সত্যিকার অর্থে কোনো ইচ্ছে তাদের ছিল না। অতএব নূতনভাবে সমস্যা গজিয়ে উঠতে থাকে। 2 বছর রাজনীতির পরীক্ষা নিরীক্ষা চালাবার পর চাকা ঘূর্ণন শেষ হলো। রাজনৈতিক অগ্ন্যুদ্বার পুনর্জাগরিত হলো। তবে এবারে সামরিক শাসক চক্রের ভুল সংশোধনের বাইরে চলে গেল। এমন বেদনাঘন পরিস্থিতিতে জেনারেল ইয়াহিয়া খান 30,000 ফুট ঊর্ধ্ব আকাশের উড়তি পথে তার দ্বিতীয় ক্ষমতার দখলের অভিষেক উদযাপনের প্রস্তুতি নিয়েছিলেন। এই নিরানন্দ নিঃসঙ্গ বিষণ্ণতায় শ্যাম্পেন শরাবের চেয়ে হুইস্কি তাকে নিমগ্ন করল। গত 5 সপ্তাহে তিনি যে চাতুরীপূর্ণ খেলা খেলেছেন, সেজন্য তিনি মনে মনে অবশ্যই সাফল্যের সান্ত্বনা পেয়ে থাকবেন। তিনি ঘৃণা করেন রাজনীতিবিদদের, অথচ তাদের সঙ্গে বিরামহীন রাজনীতির প্রসঙ্গ নিয়ে ঘন্টার পর ঘন্টা বৈঠক করেছেন। তিনি জানতেন এই বৈঠকের ব্যর্থতা কোনো ঘটনাই নয়, কেননা এসব বৈঠক সাফল্যের জন্য অনুষ্ঠিত হয়নি। সামরিক অভিযানের উদ্দেশ্য সাধনের জন্যই এসব প্রয়োজন ছিল। সর্বাত্মক সামরিক আঘাত হানার জন্যই এই কালক্ষেপণের প্রয়োজন ছিল। এমন বেদনাঘন পরিস্থিতিতে জেনারেল ইয়াহিয়া খান 30,000 ফুট ঊর্ধ্বাকাশের উড়তি পথে তার দ্বিতীয় ক্ষমতা দখলের অভিষেক উদযাপনের প্রস্তুতি নিয়েছিলেন। এই নিরানন্দ নিঃসঙ্গ বিষণ্ণতায় শ্যাম্পেন শরাবের চেয়ে হুইস্কি তাকে আত্মনিমগ্ন করল। গত 5 সপ্তাহে তিনি যে চাতুরীপূর্ণ খেলা খেলেছেন, সেজন্য তিনি মনে মনে অবশ্যই সাফল্যের সান্ত্বনা পেয়ে থাকবেন। তিনি ঘৃণা করেন রাজনীতিবিদদের, অথচ তাদের সঙ্গে বিরামহীন রাজনীতির প্রসঙ্গ নিয়ে ঘন্টার পর ঘন্টা বৈঠক করেছেন। তিনি জানতেন এই বৈঠকের ব্যর্থতা কোনো ঘটনাই নয়, কেননা এইসব বৈঠক সাফল্যের জন্যে অনুষ্ঠিত হয়নি। সামরিক অভিযানের উদ্দেশ্য সাধনের জন্যই এসবের প্রয়োজন ছিল। সর্বাত্মক সামরিক আঘাত হানার জন্যেই এই কালক্ষেপণের প্রয়োজন ছিল। এখন সেই নির্মম সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তারই হাতে অর্পিত হয়েছে।
ঘটনাটি স্মরণ করে জৈনক ঊর্ধ্বতন বিমান বাহিনীর কর্মকর্তা বলেন, ইয়াহিয়া ভারতীয় বিমান বাহিনী দ্বারা বাধাপ্রাপ্ত বা ভারতে অবতরণ করার ঝুঁকি নিতে চাননি, সেটা হতো মারাত্মক। সুতরাং প্রেসিডেন্টের করাচি নিরাপদে পৌঁছাবার পরে পূর্বাঞ্চলে সামরিক অ্যাকশন নেবার পরিকল্পনা করা হয়েছিল। প্রেসিডেন্টের বিমান করাচি বিমানবন্দরে অবতরণের সংবাদ বেসামরিক বিমান কর্তৃপক্ষের মহাপরিচালক ঢাকায় বেতার যোগে ফ্ল্যাশ সংবাদ পাঠালেন। ক্ষণকাল পরে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স থেকে ফরমান পাঠানো হলো, সর্ট দেম আউট। সর্ট দেম আউট, বাছাই কর, খতম কর বাঙালিদের, বাছাই কর, খতম কর বাঙালিদের। ঢাকা ও চট্টগ্রামের সামরিক বাহিনী ট্যাঙ্ক ও সৈন্য বোঝাই ট্রাক সহ অপারেশন সার্চলাইট অভিযানে নেমে পড়ল। 25 মার্চ মধ্যরাতে ঢাকায় ধ্বংসের তোপ গর্জে উঠল। বাঙালি নিধনযজ্ঞ শুরু হলো, জেনোসাইড বা গণহত্যা শুরু হলো।